ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির খড়গ মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠানো হলো আরও ৩৯ বাংলাদেশিকে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিমানবন্দর থেকে বের হবেন কিছুক্ষণ পর। ২৪-এর ২রা আগস্ট সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে ৫৬,০০০ বর্গমাইলে। শহীদ মিনারে লাখো মানুষের জমায়েত অভ্যুত্থানে আনে নতুন মাত্রা। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। অনেকদিন থেকে ওষুধটু খুঁজতে আসি, আমি ওষুধটা পাচ্ছি না। রোগীরাও যে পরিমাণ কষ্ট পায়, রোগীর সাথে যারা রোগীর দেখভাল করে তারাও অনেক কষ্ট পায়। একটি ইনজেকশনের অভাবে সিজোফ্রেনিয়া রোগীদের দুর্বিষহ জীবন। মানসিক অবস্থার অবনতি, আমদানি বন্ধ হওয়ায় সংকট। দ্রুত বিকল্প ওষুধ আনার পরামর্শ। এবং গাজায় ত্রাণের লাইনে ইসরায়েলি হামলায় নিহত ৪৯। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিরোধ চালিয়ে যাবে হামাস। মানবিক বিপর্যয়ের প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। মার্কিন সামরিক বিমানে ঢাকায় পৌঁছেছেন আরও ৩৯ বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন সামরিক বিমান C-17 করে সকাল 7:45টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় ৬১ বাংলাদেশকে ফেরত পাঠানোর কথা বলা হলেও এ যাত্রায় ৩৯ বাংলাদেশকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনও চলমান রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পর এবার থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশিকে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। ক্ষমতায় আসার পর থেকে কিন্তু যুক্তরাষ্ট্রে যারা অবৈধ অভিবাসী রয়েছে তাদের বিরুদ্ধে এক ধরনের অভিযানে নেমেছে। সেই অভিযানের অংশ হিসেবে আমরা দেখেছি বাংলাদেশ, ভারত, ব্রাজিল, নেপাল সব বিভিন্ন দেশের যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে তাদেরকে সেই দেশ থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর এক ধরনের অভিযান কিন্তু যুক্তরাষ্ট্রে চলছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু একই অভিযান। বাংলাদেশেও কিন্তু আজকে সকাল 6:45 মার্কিন সামরিক বিমান C-17 করে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বিবৃতিতে আমরা দেখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে ৬১ জন বাংলাদেশিকে আজকে এই মার্কিন সামরিক বিমান C-17 করে ফেরত পাঠানো হবে। কিন্তু আমরা যখন এই বিমানবন্দরে এসে দেখেছি এবং ইমিগ্রেশন পুলিশের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে ৬১ নয় ৩৯ জন বাংলাদেশিকে কিন্তু ফেরত পাঠানো হয়েছে। আজকে ফেরত পাঠানো হয়েছে এবং এই ৩৯ জন যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এখন ইমিগ্রেশন কার্যক্রম তাদের সম্পন্ন করছে এবং অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু বিমানবন্দরের ভিতরেই রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে তারা রয়েছেন। তারা ২১ নম্বর গেট দিয়ে প্রবেশ করেছেন এবং তাদের ইমিগ্রেশন কার্যক্রম চলছে। আমরা যেটা দেখেছি যে তাদের কিন্তু আমরা যতটুকু ধারণা করা হচ্ছে, কারণ তাদের কাছ থেকে আমরা এক ধরনের সাদা ব্যাগ এবং ছোট লাল ব্যাগের মতো তাদের হাতে দেখা গিয়েছে, অর্থাৎ অনেকটা বোঝাই যাচ্ছে হয়তো তারা সেখান থেকে আটক হয়েছিল এবং আটক হওয়ার পর কিন্তু তাদেরকে এই দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তাদের এই অভিযান কিন্তু চলমান রেখেছে। এখনও পর্যন্ত প্রায় ১১৮ জন বাংলাদেশিকে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং এই মার্কিন প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসার পর থেকেই কিন্তু এই অভিযানগুলো ব্যাপক হারে চলছে এবং তারই ধারাবাহিকতা আজকে যে ৩৯ জন ফেরত এসেছে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এখান থেকে বেরিয়ে আসবে এবং বের হওয়ার পর আসলে আমরা জানতে পারবো যে কি কারণে কি হয়েছিল এবং এই টার্মিনাল ২ থেকে তাদের বের হওয়ার কথা রয়েছে। তো এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সবশেষ। এতক্ষণ আমরা যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
২৪ জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে পেছনের শক্তি হিসেবে কাজ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, যার সামনের দিকে ছিল ইসলামী দলগুলো। তাদের দাবি, আন্দোলনকে রাজনৈতিক ট্যাগমুক্ত রাখতেই সামনে থেকে নেতৃত্ব দেননি। তবে জুলাই পরবর্তী স্বীকৃতি নিয়ে রয়েছে কিছুটা অসন্তোষ। দলমতের ঊর্ধ্বে উঠে জুলাইয়ের সব অংশীদারকে সমান গুরুত্বের দাবি তাদের। মনির হোসাইনের রিপোর্ট। শক্তিগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে অংশ নেয় ইসলামী দলগুলো। একাধিক দলের নেতার দাবি, রাজনৈতিক ব্যানার আড়াল করতেই পেছন থেকে আন্দোলন চালিয়ে গেছেন। যদিও ইসলামী আন্দোলন বলছে, জুলাই আন্দোলনে দলীয় ব্যানার নিয়েই মাঠে ছিলেন তারা। আমরা আমাদের নামটা তখন ফোকাসে আনতে দেইনি, চেষ্টা করেছি না আসতে, কারণ এটাকে আমরা একটা দলীয় রূপ দিলে সার্বজনীনতা হারিয়ে ফেলতাম। এখানে আমরা সফল হয়েছি। যাত্রাবাড়িতে তো আমাদের ছাত্ররাই তো আপনার পুরা দখল করে রাখছিল কয়েকদিন, এবং জুলাই এই আন্দোলনে আমাদের এই পর্যন্ত ইসলামী দলগুলোর নেতাকর্মী 100-র উপরে শহীদ হয়েছে। ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দল হিসাবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যানার নিয়ে রাজপথে ছিল। আমরা মাস্টারমাইন্ড দাবি করি না, তবে আমাদের সেই তথ্যগুলো তো মিডিয়ার কাছে আছে যে আমাদের নেতাকর্মীরা কিভাবে লক্ষ লক্ষ মানুষ 4 তারিখ 5 তারিখ রাজপথে ছিল। খেলাফত মজলিস নেতার মতে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে শাপলা চত্বর থেকেই। আর জামাতে ইসলামী মনে করে, জামাত শিবিরকে সবচেয়ে বড় হুমকি মনে করত পতিত আওয়ামী লীগ সরকার। আমরা দীর্ঘ এই 15-16 বছর আন্দোলন করতে করতে একটা পর্যায়ে এসে 2024 সালে এই গণ অভ্যুত্থানটা সৃষ্টি হয়। আমি মনে করি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হলো শাপলা চত্বরের থেকে। তারা দেখছে যে তাদের পতনের আন্দোলনে সবচেয়ে শক্তিশালী এবং ইফেক্টিভ শক্তি হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির। তো ওদের ব্যান্ডটাই তো আমাদের জন্য একটা ডকুমেন্ট যে কারা এখানে তাদের জন্য বেশি থ্রেট ছিল, কাদের ব্যাপারে তারা দুশ্চিন্তায় ছিল, কাদের আন্দোলনকে তারা ভয় পাচ্ছে। জুলাই বিশ্বাস হুজুর ঢাকায় বললেন যে আপনারা সবাই মাঠে নামেন। আমাদের নেতাকর্মীদের তিনি মাঠে নামলেন। তারপর 19 তারিখ আবার আমাদের প্রোগ্রাম ছিল এখানে, এবং সেই 19 তারিখ প্রোগ্রামে পুলিশ গুলি চালিয়েছে। আমাদের 40 থেকে 50 জন গুলিবিদ্ধ হয়েছে। প্রথমে আমাদের প্রোগ্রাম ছিল 5ই আগস্ট সারা দেশে, কারণ ছাত্রদের প্রোগ্রামটা ছিল প্রথম, তারা ঘোষণা করেছিল 6 আগস্ট। পরবর্তীতে দেখা গেল যে ওরা ওই প্রোগ্রামটাকেই হঠাৎ করে 6 তারিখের প্রোগ্রামটাকে তারা 5 তারিখে মার্চ ঘোষণা করে দিল। আমাদের সারা দেশের প্রোগ্রামটাকে স্থগিত করে বললাম আমরাও এই প্রোগ্রামের সাথে আমরা মার্চ টু ঢাকা এই প্রোগ্রামে আমরা যুক্ত হব। জুলাই পরবর্তী স্বীকৃতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তুষ্টি আছে কিছু ইসলামী দলের। তাদের দাবি, দল মত বিবেচনা না করে জুলাইয়ে অংশগ্রহণ করা সবাইকে সমান গুরুত্ব দেওয়া উচিত। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফুজ আলম লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। 5 আগস্টের মধ্যেই ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য একই পোস্টে ধন্যবাদ জানান সবাইকে তথ্য উপদেষ্টা। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্প্রতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাইয়ের যাত্রা তখন অসীমের পথে। দ্রোহের আগুনে পুড়ছিল গোটা দেশ, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। শিল্পী সমাজ এদিন দ্রোহের বার্তা ছড়িয়ে দেন সর্বত্র। শহীদ মিনারে জড়ো হয় লাখ লাখ মানুষ। এদিন থেকেই সরকার পতনের দাবি ছড়িয়ে যায় 56,000 বর্গ মাইলে। কি ঘটেছিল 2রা আগস্ট বা 33 জুলাই, জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। জুলাই তখনও চলমান 1 মাস। আগস্টকে ছাপিয়ে বাংলাদেশে তখন চলছে 33 জুলাই। দ্রোহের আগুনে উত্তাল পুরো দেশ। প্রতিবাদের ভাষা তখন ছড়িয়ে গেছে গান, কবিতা, গ্রাফিতিতে। শহর তো বটেই, গ্রামগঞ্জের আনাচে কানাচেও জনমানুষের ক্ষোভের আগুন।
বৃষ্টি, সাপ্তাহিক ছুটি কিছুই যেন বাদ সাধেনি এ যাত্রায়। কাক ভেজা হয়েও প্রতিটি মুখে প্রতিবাদ স্পষ্ট। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অভিভাবক, কবি, লেখক, শিল্পী কে ছিল না এই মিছিলে। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদের মৃত্যুর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকরা। বাংলা মোটরে সমাবেশ করেন সর্বস্তরের কবি ও লেখকরা। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে উদীচী সহ সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয় দ্রোহযাত্রায়। সহিংসতায় নিহতদের বিচার, গণগ্রেফতার বন্ধ সহ 9 দফা দাবিতে এই পদযাত্রা। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, লাখো মানুষের পদচারণায় মুখরে যাত্রা যেন অভ্যুত্থানে এনে দেয় নতুন এক মাত্রা, যা পরবর্তীতে এসে মেলে এক রূপ। 4 আগস্ট থেকে দেশব্যাপী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিনে ফেসবুক আবারও 7 ঘন্টার জন্য বন্ধ করে দেয়া হয়। 6 সমন্বয়ক জানান, ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল। ডিবিতে যখন ছিলাম বাধ্যতামূলক আমাদের একটা পড়া স্ক্রিপ্ট পড়ানো হয়, তখনই আমাদের মনে হয়েছিল এখান থেকে আমরা বের হই, এরপর আবার আমাদের সংগঠিত করে রাজপথে নামতে হবে। শেখ হাসিনা এদিন বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, গণভবনের দরজা আলোচনার জন্য খোলা রয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। একটি ইনজেকশনের অভাবে ভুগছে লাখো পরিবার। ফ্লুয়েনেক্সল ডিপট 40 ইনজেকশনটি না পাওয়ায় সিজোফ্রেনিয়া রোগীদের জীবন এখন দুর্বিষহ। আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সংকটের মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলামের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। 11 বছর ধরে সিজোফ্রেনিয়ায় ভুগছেন প্রীতম। মাসে 2টি ফ্লুয়েনেক্সল ডিপট 40 ইনজেকশনেই চলছিল তার স্বাভাবিক জীবন। তবে কয়েক মাস ধরে দেশে মিলছে না প্রয়োজনীয় এই ঔষধ। ফলে মানসিক অবস্থার অবনতি হয়ে তিনি ভর্তি হয়েছেন রিহ্যাবে। 2014 ডিসেম্বর থেকে আমার সিজোফ্রেনিয়া 15 দিনে একটা দেওয়া হয়, এটা আমি ব্যালেন্সে আছে। আচ্ছা, আর ইনজেকশনটা না দেওয়া হলে কি হয়? ডক্টরের মতে এখন দেওয়াটা গ্রহণযোগ্য। একই সংকটে ভুগছেন প্রীতমের মাও। উদ্বেগ, বিষণ্ণতা আর আত্মহত্যার প্রবণতা নিয়ে দিশেহারা পুরো পরিবার। এই জিনিসটা যদি অ্যাভেলেবেল না হয়, পরবর্তীতে এইটা রোগীর পুরো ফ্যামিলির উপরই একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। শুধু প্রীতম ও প্রীতমের মাই নয়, এমন অসংখ্য রোগীর জীবন এখন দুর্বিষহ। ফ্লুয়েনেক্সল ডিপোটের আমদানি বন্ধ থাকার কারণ বলছেন চিকিৎসকরা। রেজিস্ট্যান্স ক্যাটাগরি যে ইনজেকশন ইয়াগুলো আছে, পেশেন্টগুলো আছে, যাদেরকে নর্মালি আমাদের দেশে ওষুধগুলো কাজ করে না, তখন তাদের জন্য কিন্তু ইনজেকশনটা খুব ভালো একটা কাজ করে। এটি যারা বাজারজাত করছিলেন সেখানে এটা আমি মনে করি দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। প্রায় 16 লাখ সিজোফ্রেনিয়া রোগী বাংলাদেশে, যাদের গুরুতর চিকিৎসায় দেওয়া হয় ফ্লুয়েনেক্সল ডিপট 40 ইনজেকশন। ডেনমার্ক ভিত্তিক কোম্পানি লুনব্যাকের উৎপাদিত এই ইনজেকশনটি দেশে দীর্ঘদিন ধরে আমদানি বন্ধ রয়েছে। অনেকে ভারত থেকে এই ইনজেকশনটি আনলেও সরকার পতনের পর তাও এখন বন্ধ হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ফার্মেসি ঘুরে রোগীদের বক্তব্যে সত্যতা মেলে। কোম্পানি যেহেতু ইনপুট করতেছে না, আমরা সেটা দিতে পারতেছি না। অনেকদিন থেকে ওষুধটু খুঁজতে আসি, আমি ওষুধতে পাচ্ছি না। ওষুধটি উৎপাদন করে ডেনমার্কের লুনব্যাক, বাংলাদেশে আনতো লাইলাক ফার্মা। প্রতিষ্ঠানটি জানায় চুক্তি বাতিলের পর আমদানি বন্ধ রয়েছে। প্রিন্সিপাল হঠাৎ করে আমাদেরকে একটা নোটিশ দেয় যে না, দিস ইজ ওয়াই আমরা বিগত 3 বছর যাবত এই প্রোডাক্টটা মার্কেটে দিতে পারছি না। সরকারকে এই সংকট নিরসনে কাজ করার তাগিদ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের। দেশীয়ভাবে যদি আমরা এই ওষুধটা বাজারজাত করতে পারি কিংবা আমরা উৎপাদন করতে পারি, একটা বিশাল অংশ উপকৃত হবে। এদিকে জনমানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস ওষুধ প্রশাসন অধিদপ্তরের। যে দেশ থেকেই হোক না কেন, এটা নিজের ব্যবহারের জন্য পেশেন্ট যে কোনো সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করে সেটা আনার জন্য রাস্তা খোলা। বান্দরবানের পাহাড়ি অঞ্চলের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে 8টি সড়কের 72টি বেইলি সেতু। সাইনবোর্ডে ঝুঁকিপূর্ণ লেখা থাকার পরও বিকল্প না থাকায় পারাপার হচ্ছে যাত্রী এবং পণ্যবাহী যানবাহন। বড় দুর্ঘটনা থেকে রক্ষায় দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। শিগগিরই কাজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে সড়ক বিভাগ। সোহেল কান্তি নাথের ছবিতে এনএ জাকিরের রিপোর্ট। পাশেই ঝুঁকিপূর্ণ সেতু লেখা সাইনবোর্ড, তারপরও বিকল্প না থাকায় এর উপর দিয়ে চলছে যাত্রী এবং পণ্যবাহী হালকা ও ভারী যানবাহন।
বান্দরবানে উঁচু নিচু পাহাড়ি আঁকাবাঁকা পথে ছোট ছোট ছিরি ও ছড়া থাকায় যান চলাচলের জন্য কিছু দূর পরপর রয়েছে কাঠ ও লোহার তৈরি বেইলি ব্রিজ। ৮০ দশকে নির্মিত এসব সেতু কোথাও ধসে পড়েছে, কোথাও খুলে গেছে লোহার পাটাতন, আবার কোথাও পচে গেছে কাঠ। এ অবস্থায় কোনো সেতুর নিচে বালুর বস্তা, লোহার পাটাতন ও কাঠের তক্তা দিয়ে আটকানো। ঝুঁকিপূর্ণ এসব সেতু এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজগুলো পুরানো হয়ে গেছে, একটু যাতায়াতে সমস্যা হয়। ব্রিজের নিচে যে পিলারগুলো দিছে ওইগুলো অনেক বছর হয়েছে, নরম হয়েছে, এখানে অনেক লোড গাড়ি চলাচল করে। প্রায় সময় দেখা যায় সংস্কার করে কোনো রকম ভাবে চলা যায়, বাট এটা একটা স্থায়ী সমাধান দরকার যাতে মানুষের জীবনের জানমালের ক্ষতি কম হয়। তবে সেতুগুলো মেরামতে পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ। শিগগিরই আরো 5টি সেতু পিএমপি প্রস্তাবনার মাধ্যমে বান্দরবান রাঙ্গামাটি সড়কে স্থায়ী সেতুতে রূপান্তর করা হবে। বান্দরবানের বাকি 54টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু আরসিসি সেতুতে স্থায়ীভাবে রিপ্লেস করার জন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। সড়ক বিভাগের তথ্য মতে বান্দরবানের 8টি সড়কে 72টি ঝুঁকিপূর্ণ বেইলি সেতু রয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। সময় সংবাদ। উচ্চ সুদের হার, ঋণ প্রক্রিয়াকরণের জটিলতা এড়াতে 60% সিএসএমই উদ্যোক্তা ঋণ নিতে আগ্রহী নন। অন্যদিকে সুসম্পর্ক, জামানতের অভাব, অলাভজনক প্রতিষ্ঠান ও কোভিডের পর ঘুরে দাঁড়াতে না পারার অজুহাতে বড় শিল্প প্রতিষ্ঠানমুখী ব্যাংকগুলো এখন আছে কুঋণের ঝুঁকি মাথায় নিয়ে। এমন পরিস্থিতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি সিএসএমই খাত ঋণ প্রবাহ বাড়াতে ব্যাংকগুলোকে তৈরি হওয়ার নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানার রিপোর্ট। শিল্পকে আত্মস্থ করে বংশ পরম্পরায় শিল্পী সুখেন সরকার। কালে ভদ্রে দিন ভালো গেলেও মন্দার বাজারে শিল্প আর মনের নান্দনিকতাতেও ভাটা পড়ে সুখের সংসারে। সুখেনের ছেলে খোকন নিয়মিত কাজের ফাঁকে অনিয়মিত হাত যোগান বেতের কাজে। কারণ শুধু শিল্পের বাজার ঘরের 5টি মানুষের মৌলিক অধিকারের যোগান দিতে নারাজ। সহজের থেকে না পাওয়া মানে বাধ্যকতা আমাকে মনে করেন যে আমাকে জাতি ব্যবসার থেকে মানে অন্যদিকে লাইনে যেতে বাধ্য হচ্ছি আমরা। মানিকগঞ্জে সুখেনের পরিবার যখন ভাবছেন খরস্রোতে টিকে থাকবেন কি করে, তখন ভাকুরতায় মসলিউদ্দিনের গল্প ভিন্ন। 7 বছরে ব্যাংকের ঋণে ঘুরে গেছে মসলিউদ্দিনের ভাগ্য। 30 জন শ্রমিক কাটাইতেছি আমি। 74 বার লোন নেওয়ার পরে আমি অনেক কিছু উন্নত করছি। ব্যাংকের থেকে অনেক ছাড় দিচ্ছে, সুবিধা দেয়। বিআইবিএম এর গবেষণা প্রতিবেদন বলছে পুরো কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সিএসএমই খাতে উচ্চ সুদের হার, ঋণ প্রক্রিয়াকরণে ব্যাংক খরচ এবং ঋণ পেতে দীর্ঘ সময়ের কারণে 60 থেকে 65% উদ্যোক্তা ব্যাংক ঋণের প্রতি আগ্রহী হন না। এডিবির আরেক গবেষণায় উঠে আসে আবেদন করতে না পারা, জামানতের অভাব, কোভিডের পর ঘুরে দাঁড়াতে না পারা, অলাভজনক প্রতিষ্ঠান, গ্যারান্টারের অভাবে এসএমই গ্রাহকরা ব্যাংক ঋণ পাচ্ছেন না। আমি লোন নিয়ে ফেরত না দিলে কিন্তু বাকি 19 জন আমার উপর প্রেশার ক্রিয়েট করে। এই যে গ্রুপ গ্যারান্টি, তাহলে কোলাটারালের চ্যালেঞ্জটা ওদেরকে থাকলো না। কোভিডের পরে আপনি এসএমই খুঁজে পাচ্ছেন না। এসএমই কেন খুঁজে পাচ্ছেন না? যদি ক্লাস্টারে থাকতো, গ্রুপে থাকতো, আপনার খোঁজ আরেকজন দিয়ে দিবে, ওনার খোঁজ উনি দিয়ে দিবে। আপনার তো হ্যাঁ, একদম ঝরে পড়ার কোনো কারণই নাই। ব্যাংক খাতের অন্তত 25% সিএসএমই খাতে বিতরণের নির্দেশ থাকলেও গত বছরের ডিসেম্বরে ঋণ বিতরণ করা হয় 18.40%। এছাড়া চলতি বছরের প্রথম 3 মাসে তা আরও কমে দাঁড়ায় 17%। 500 কোটি টাকার একটা ঋণ যখন খেলাপি হয়ে যায়, অধিকাংশ ব্যাংকের পক্ষে ওই শক অ্যাবজর্ব করার মতো অবস্থা থাকবে না। এবং ওই ঋণ যদি আমি ভেঙে অসংখ্য ক্ষুদ্র, মাঝারি উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতাম, তবে কি হতো, সমাজে এমপ্লয়মেন্ট কিন্তু অনেক বেশি জেনারেট হতো। অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক বা অরাজনৈতিক অস্থিতিশীলতায় সবচেয়ে বেশি শিকার হয় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, যাদের অনেকেই এই সময়ে পেশা বদল করেন এবং আর কখনোই হয়তো ফেরেন না। কিন্তু যারা টিকে থাকেন, তাদের একক চেষ্টায় টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন অবস্থায় যদি তাদের দোরগোড়ায় আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যায়, তবে হয়তো যারা টিকে আছেন বা টিকে থাকবেন, বিশাল এই উৎপাদনশীল জনগোষ্ঠী বৃহৎ পরিসরের যে অর্থনীতি, সেখানে নিরবিচ্ছিন্ন অবদান রাখতে পারে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, মানিকগঞ্জ।
৬৫,০০০-এর বেশি খালি কন্টেইনার নিয়ে চরম বেকায়দায় পড়েছে বন্দরের পাশাপাশি বেসরকারি ২১টি অফটক। বারবার নোটিশ দিয়েও এসব কন্টেইনার অপসারণ না করায় সৃষ্টি হচ্ছে তীব্র জটের। এ অবস্থায় এবার খালি কন্টেইনারের ওপর ৪ গুণ হারে মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৮ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে সেন্টার সেট আদায়ের এ সিদ্ধান্ত। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল এবং ইয়ার্ডে এই মুহূর্তে ৭,০০০-এর বেশি খালি কন্টেনার পড়ে আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি টার্মিনাল জিসিবিতে ১,৯৮৭টি ও নিউমোরিং কন্টেনার টার্মিনালে আছে ৩,৫৬৩ টিউএস। এর বাইরে ডিপোতে পাঠাতে ১,০১০টি ও জাহাজে তুলে দিতে আরও ৯৪৫টি খালি কন্টেনার রয়েছে। এইসব কন্টেনারের কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করে ৪ গুণ হারে স্টোরেন্ট জারির নোটিশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। খালি কন্টেনারগুলো যেন জেনারেট হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে ডিপোতে স্থানান্তর করা হয়। যদি না কমানো হয় তাহলে আমরা ৮ তারিখ থেকে রেন্ট বাড়ানোর বিষয়টা হয়তো চিন্তা করতে পারি। শুধু বন্দরের ইয়ার্ডে নয়, অফডকগুলোতে থাকা ৮১,০৬৫টি কন্টেনারের মধ্যে ৫৬,০৬৫টি খালি কন্টেনার। যতক্ষণ পর্যন্ত না এই রপ্তানি পণ্যবাহী কন্টেনারগুলো বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই স্ট্রাগলটা থাকবে এবং খালি কন্টেনার নিয়ে যে ক্রাইসিসটা এটা হয়তো সহজে দূর হবে না। খালি কন্টেনার রাখার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে ২০ ফুট সাইজের জন্য ৬ এবং ৪০ ফুট সাইজের জন্য ১২ মার্কিন ডলার। তার বিপরীতে বেসরকারি অফডকগুলিতে মাত্র ১১৫ এবং ২৩০ টাকা। অথচ পৃথিবীর অন্যান্য বন্দরের তুলনায় চট্টগ্রাম বন্দর এবং অফডকগুলিতে এই চার্জ একেবারেই নগণ্য। তবে শিপিং এজেন্টদের অভিযোগ, খালি কন্টেনার ব্যবস্থাপনা এবং রফতানির ক্ষেত্রে বন্দরের সঙ্গে টানাপোড়েন চলছে বেসরকারি অফডকগুলোর। বন্দর যে একটা সার্কুলার দিয়েছে যে ৭-৮ দিন পরে না হলে আমাদের উপর, আমার মনে হয় এটা একটা শিপিং এজেন্টের উপর জন্য একটা অত্যাচার। ৫৩,৫১৮ টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে ৩৯,৭৮৫ টিউএস। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সংবাদ। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। জাতিসংঘের সদর দফতর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে এই প্রতিক্রিয়ার সংগঠনটির। এর মধ্যে দখলদার বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮২ ফিলিস্তিনি, যাদের মধ্যে ৪৯ জনই নিহত হয়েছেন ত্রাণ নিতে গিয়ে। এদিকে জাতিসংঘ বলছে এমন সহিংসতা ও চরম খাদ্য ঘাটতির কারণে যে কোনো সময় ঘোষণা হতে পারে আনুষ্ঠানিক দুর্ভিক্ষ। আর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শনের কারণে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন দূত স্টিভ উইটকফ। গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর ইসরায়েলের বর্বরতা থামছেই না। প্রতিটি খাবার বহনকারী ট্রাক যেন হয়ে উঠছে মৃত্যুফাঁদ। খাবার নিতে এসে গুলিতে নিহত হচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্করাও। ত্রাণের লাইনে গুলিতে প্রাণ হারানোদের মধ্যে বেশিরভাগই শিশু। এক একটি ট্রাক ঘিরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করা হয় বলে মনে করেন চিকিৎসা সেবায় নিয়োজিত সংস্থাগুলো। এ অবস্থায় অপুষ্টিজনিত মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য পেলে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের সহায়তার কথা বললেও গাজা সফরে এসে কোনো জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেননি মার্কিন দূত স্টিভ উইটকফ। বরং বিতর্কিত ত্রাণ কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিদর্শন করেছেন তিনি। জাতিসংঘ বারবার এই সংস্থার বিরুদ্ধে অযোগ্যতা ও নিরাপত্তা সংকট তৈরির অভিযোগ তুলেছে। এদিকে গাজায় হামলা বন্ধে কোনো সমাধানে পৌঁছানো যাচ্ছে না বলেও ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান। বলেন কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে যুদ্ধবিরতি হবে কিনা। একই সঙ্গে তিনি গাজায় ভুয়া দুর্ভিক্ষ প্রচার চলছে বলেও দাবি করেন। অন্যদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইয়েমেনের হাউথি গোষ্ঠী। তবে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে বলে দাবি ইসরায়েলের। অন্যদিকে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দফতর থেকে দেয়া এক ঘোষণাপত্রের অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রে এবার একটি বারে বন্দুকধারীর গুলিতে 4 জন নিহত হয়েছেন। পালিয়েছে সন্দেহভাজন বন্দুকধারী। স্থানীয় সময় শুক্রবার সকাল 10:30টার দিকে দ্য আউল বারে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায় গুলিবিদ্ধ 4 জন ঘটনাস্থলেই মারা গেছেন। সন্দেহভাজন বন্দুকধারী মাইকেল পল ব্রাউন নামের ওই ব্যক্তি বারের পাশে থাকতেন। পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে। এর আগে গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ে ভয়াবহ বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় পুলিশ অফিসার দিদারুল ইসলাম সহ বেশ কয়েকজন নিহত হন। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ এ দলের একাধিক ক্রিকেটার থাকতে পারেন আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে। তবে বিষয়টি নির্বাচকদের ওপর ছেড়ে দিতে চান বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে গামিনী ডি সিলভাকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করার আভাস দিয়েছেন তিনি। আগামীতে হোম অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনের পরিকল্পনা থাকলেও এবছর বাড়তি একটি ভেন্যুতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। চট্টগ্রামে যেন ক্রিকেটারদের তারার মেলা। জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও রয়েছে বেশ কিছু পরিচিত মুখ। 22 গজে নিজেদের পরীক্ষা দিতে 3টি টি-20 ম্যাচ খেলছে বাংলাদেশ এ দল ও হাই পারফরমেন্স ইউনিট। ক্রিকেটারদের প্রস্তুতি দেখতে চট্টগ্রামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেটারদের পারফরমেন্স পর্যবেক্ষণের পাশাপাশি চট্টগ্রামের উইকেটও পরখ করেছেন তারা। বাংলাদেশ এ দল থেকে অনেকে ডাক পেতে পারেন এশিয়া কাপের স্কোয়াডে, তবে পুরো বিষয়টি নির্বাচকদের উপর ছেড়ে দিতে চান ক্রিকেট অপারেশন চেয়ারম্যান। পাইপলাইনে যারা আছে সবচাইতে ভালো যারা খেলোয়াড় আমাদের জাতীয় ক্রিকেটের, তারা সবাই এখানে প্রিপারেশন নিচ্ছে। এখানে এশিয়া কাপে খেলতে পারে এমন খেলোয়াড় আছে, নেই যে তা নয়। যদি সুযোগ পায় সেটা সিলেক্টরদের উপর ডিপেন্ড করবে। মিরপুরের কিউরেটর গামিনী ডি সিলভাকে ঢাকার বাইরে সরিয়ে দেওয়ার আভাস দিচ্ছে বোর্ড। তাকে সরিয়ে নতুন করে মিরপুরে স্পোর্টিং উইকেট প্রস্তুত করতে চায় বিসিবি। সঙ্গে চট্টগ্রামের উইকেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এটা যে প্রক্রিয়াতে প্রস্তুত করা হয় সেই প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে হয়তো। সো আমি আশা করছি যে আমাদের সামনে হয়তো কিছু পরিবর্তন আসবে এইসব জায়গাতেও। বিপিএল এর পরবর্তী আসরে নতুন একটি ভেন্যু যোগ করতে চায় বিসিবি। পর্যায়ক্রমে হোম অ্যাওয়ে পদ্ধতিতে ফ্রাঞ্চাইজি লিগটি আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। ভবিষ্যতে যে হোম অ্যান্ড অ্যাওয়ে যে কনসেপ্টটা সেটাতে গিয়ে দাঁড়ানো আমাদের খুব ইচ্ছা আছে। এই বছরটা যদি বিপিএল যদি আমরা একটা অতিরিক্ত মাঠে করতে পারি, 3টা থেকে 4টা ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে এবং আমরা আশা করছি যে করতে পারবো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির খড়গ। মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠানো হলো আরও 39 বাংলাদেশিকে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বিমানবন্দর থেকে বের হবেন কিছুক্ষণ পর। এবং 24-এর 2রা আগস্ট সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে 56,000 বর্গ মাইলে। শহীদ মিনারে লাখো মানুষের জমায়েত অভ্যুত্থানে আনে নতুন মাত্রা। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।